পেস্টে মাইক্রোপ্লাস্টিক সম্প্রতি সময়ে খুব আলোচিত বিষয়। এনভায়রনমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে থাকা 34টি পেস্টে পরীক্ষা চালিয়ে তারা 26টি পেস্টের ভিতরে এই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পেয়েছে। আমাদের অনেকের মনে প্রশ্ন যে এই যে পেস্টের ভিতরে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেল, এই মাইক্রোপ্লাস্টিক কিভাবে পেস্টের ভিতরে আসে? কোম্পানিগুলো কি এগুলো ইচ্ছাকৃতভাবে পেস্টের সাথে মিশায়, নাকি অন্য কোনো উপায়ে পেস্টের ভিতরে এগুলো আসে? এমন প্রশ্ন থেকে আসলে যে উত্তরগুলো পাওয়া যায় সেটা ২ রকমেরই হতে পারে। একটা হতে পারে ইচ্ছাকৃতভাবে মেশাতে পারে তারা, আবার অনিচ্ছাকৃতভাবেও এই পেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক নামক যে ক্ষতিকর উপাদান এটা কিন্তু মিশতে পারে। আচ্ছা, ১ম এ বলি ইচ্ছাকৃতভাবে কিভাবে পেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক মেশে। ইচ্ছাকৃতভাবে পেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক মিশতে পারে, তবে সেটা বেশ পুরনো ঘটনা। অতীতে বিশেষ করে বেশ আগে এই কাজগুলো ইচ্ছাকৃতভাবে করা হতো। কয়েকটা কারণে এভাবে করা হতো। প্রথমত এটা করা হতো যাতে এর ভিতরে একটা দানা, দানা উপাদান তৈরি হয়। দানা, দানা যে ছোট্ট, ছোট্ট ক্ষুদ্র উপাদান তৈরি হয়, এইটা দাঁতের সাথে ঘর্ষণের ফলে দাঁতের যে দাগ বা প্লাগ যেটা জমে থাকতো, এটা যাতে দ্রুত ক্ষয় হয়ে দাঁতটা পরিষ্কার হয়। অনেকটা আমরা কিন্তু বাস্তব জীবনে থালা বাসন সহ অনেক কিছুই কিন্তু বালু দিয়ে ওইটা পরিষ্কার করা থেকে শুরু করে ওইটা ধারালো বা চকচকে করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেটা বালুর এই যে ছোট, ছোট দানাগুলো কিন্তু ঘর্ষণের ফলে এই কাজটা করে থাকে। সেই ঠিক এই সেন্স থেকেই কিন্তু একটা সময় এই মাইক্রোপ্লাস্টিকের, যেটাকে বলা হয় মাইক্রোবিড, এই মাইক্রোবিডটা টুথপেস্টে ব্যবহার করা হতো। আরো একটা কারণে ইচ্ছাকৃতভাবে একসময় ব্যবহার করা হতো, সেটি হলো যে এর ভিতরে এই যে বিভিন্ন যে দানা, দানা যে ব্যবহার করা হতো, এটা বিভিন্ন রঙের মাইক্রোবিড ব্যবহার করা হতো, যাতে একটা সুন্দর টেক্সচার তৈরি হয় বিভিন্ন রঙের এবং এই টুথপেস্টটা যাতে মানুষকে আকর্ষণ করে। ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টে মেশানোর আরো একটি কারণ হলো টুথপেস্টে যেসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, এগুলোর তুলনায় যদি মাইক্রোপ্লাস্টিকের মাইক্রোবিড ব্যবহার করা হতো তাহলে খরচ কিছুটা কমে আসতো। এইসব কারণে মূলত বেশ আগে টুথপেস্টের সাথে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হতো। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং এর ক্ষতিকর দিক উপলব্ধি করার ফলে এই মাইক্রোপ্লাস্টিক ব্যবহার অনেকটা কমে আসে। এই মাইক্রোপ্লাস্টিক ব্যবহার বাদ হয়ে যায় বা এটা বিভিন্নভাবে নিষিদ্ধ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এটা নিষিদ্ধ করা হয়। এখন প্রশ্ন থাকে, যদি বিভিন্ন সময় বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়ে থাকে তাহলে বাংলাদেশের অধিকাংশ টুথপেস্টে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেল, এটা কি ইচ্ছাকৃতভাবে মিশানো হয়েছে নাকি অন্য কোনো কারণ ছিল? আসলে এক্ষেত্রে বলা যায় দুটি কারণেই হতে পারে। এক, ইচ্ছাকৃতভাবে হতে পারে। এটার যে উৎপাদন খরচ সেটিকে কমিয়ে আনার জন্যই অসৎভাবে এই টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের মাইক্রোবিড ব্যবহার হয়ে থাকে। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আমরা অনেক সময় মিষ্টি খেয়ে থাকি, বিশেষ করে গ্রামগঞ্জের দিকে যে মিষ্টিগুলো থাকে, এগুলো খেতে গেলে এর ভিতরে শক্ত একটা দানার মতো আমরা পেয়ে থাকি, কিন্তু অনেক মিষ্টির ভিতরে এরকমের থাকে। এই জিনিসগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে দেওয়া হয় এই মিষ্টির ভিতরে, এবং এইটা দিয়েই কিন্তু কম খরচে মিষ্টির ওজনটাকে বৃদ্ধি করে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জনের একটা উপায় ওটা। ঠিক সেভাবেও হতে পারে যে এই মাইক্রোপ্লাস্টিক, সস্তা দামের মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করে, যেটার খরচ কম, সেইটাকে ব্যবহার করে উৎপাদন খরচ কমিয়ে বেশি লাভ করার উদ্দেশ্যে কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে। আর একটা যেটা কারণ মাইক্রোপ্লাস্টিক মেশার, সেটা হচ্ছে অনিচ্ছাকৃত ভাবেও কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টে মিশতে পারে। অনিচ্ছাকৃতভাবে কি কি কারণে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টে মিশতে পারে? একটি হলো কাঁচামালের দূষণের কারণে। অনেক সময় এমন এমন কাঁচামাল এই টুথপেস্টে ব্যবহার করা হচ্ছে যে কাঁচামালটি ছিল দূষণ বা সেটি ভালো ছিল না কোনো কারণে। এর সাথে মাইক্রোপ্লাস্টিক থাকার কারণে বা এইটা অন্যান্য উপাদানের সাথে মিশে কিন্তু মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টের সাথে মিশতে পারে। আরেকটা হলো যে যন্ত্রপাতি দিয়ে টুথপেস্ট তৈরি করা হচ্ছে, নিশ্চয়ই মেশিনপত্র বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, সেখান থেকেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক এই টুথপেস্টে মিশতে পারে। আবার আমরা যে টুথপেস্টটা ব্যবহার করি, বিশেষ করে এই যে টুথপেস্টটা ব্যবহার করতেছি, কিন্তু এই টুথপেস্টটা যে প্যাকেজিং করা হয়েছে, এই যে প্লাস্টিকের প্যাকেজিং করা, এটা এই প্যাকেজিং এখান থেকেও কিন্তু বিভিন্নভাবে পেস্টের সাথে মাইক্রোপ্লাস্টিক মিশতে পারে। এছাড়াও আরো বিভিন্ন উপায়ে কিন্তু মাইক্রোপ্লাস্টিক এই টুথপেস্টের সাথে মিশতে পারে।
তবে বাংলাদেশের যে গবেষণা করা হয়েছে এবং যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু এইটা প্রমাণিত হয় নাই যে কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক এই টুথপেস্টে মিশিয়েছে। এখানে শুধু এই পরীক্ষাটাই করা হয়েছে, সবগুলো পেস্ট নিয়ে ওই প্রতিষ্ঠানটি পরীক্ষা করে দেখেছে যে কি পরিমাণ বা আদৌ মাইক্রোপ্লাস্টিক আছে কিনা। সেখানে 34টির ভিতরে 26টি টুথপেস্টেই কিন্তু মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব খুঁজে পেয়েছে এবং এর ভিতরে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো যে বাচ্চাদের যে 6টি টুথপেস্ট সেখানে কিন্তু 4টির ভিতরে কিন্তু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। তো মাইক্রোপ্লাস্টিক কি ইচ্ছাকৃতভাবে মিশিয়েছে নাকি অন্য কোনোভাবে মিশেছে, সেইটা কিন্তু এই পরীক্ষার মূল বিষয় ছিল না এবং এই পরীক্ষা দ্বারা কিন্তু সেটা প্রমাণিত হয়নি। তো সেটা যদি প্রমাণ করতে হয় সেটার জন্য আলাদা আরো অনেক পরীক্ষা-নিরীক্ষার বিষয় থাকে। সেভাবে হয়তো প্রমাণ করা যাবে যে কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে এই মাইক্রোপ্লাস্টিক গুলো টুথপেস্টে মিশিয়েছে নাকি অনিচ্ছাকৃতভাবেই টুথপেস্টে এই মাইক্রোপ্লাস্টিক গুলো মিশে গিয়েছে। তো মেক্সিমাম টুথপেস্টের যে অবস্থা, মাইক্রোপ্লাস্টিকের যে পরিমাণ, এটা দেখে আমাদের মনে হয় এইসব আধুনিক টুথপেস্ট বাদ দিয়ে আমাদের সেই নিম গাছের ডাল সহ বিভিন্ন গাছপালার ডাল দিয়ে যে আমরা মেসওয়াক করতাম, আমাদের সেই মেসওয়াকের যুগে মনে হয় ফিরে যাওয়াই উত্তম। ধন্যবাদ সবাইকে।